উষান, আপনি এভাবে নিজের আকদ ফেলে আমার রুমে এসেছেন কেন? ওইদিকে আপনার হবু বউ কবুল বলে আপনাকে কতক্ষণ ধরে খুঁজছে। মীরার কৌতূহলী, বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর। উষান তখন সোফায় পিঠ হেলিয়ে বসেছিল। থমথমে মুখশ্রী, পর্ণের শেরওয়ানি তখন মাটিতে অবহেলায়, অবিন্যস্ত রূপে পড়ে রয়েছে। মীরার কথা শ্রবণ করা মাত্রই উষানের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল তৎক্ষণাৎ। সোফার কুশনে মাথা এলিয়ে গুটিয়ে শুয়ে পড়ে উষান কঠিন গলায় বলল, বিয়েটা আমি করছি না, বুঝেছিস মীরা? রুম থেকে যা এবার, ঘুমাবো আমি। আমার রুম লক করা, চাবি পাচ্ছি না। মীরা ভ্রু কুঁচকে নিল। অন্তঃকরণ নড়েচড়ে উঠল উত্তপ্ত রাগে। সশব্দে ধোপাধপ পা ফেলে মীরা এগোল উষানের নিকট। সম্মুখে দাঁড়িয়ে কণ্ঠে রাগান্বিত ভাব টেনে নিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? এর আগেও ঠিক একইভাবে আরেকজন মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে তারপর বললেন বিয়ে করব না। এখন আবার আপনি আরেক মেয়েকে আকদ পর্যায়ে এনে বলছেন বিয়ে করব না। বিয়ে কি ফাজলামো লাগে আপনার কাছে? মানুষের মন কি পাথর দিয়ে বানানো আপনার মতো? যে আপনি বিয়ে করবেন না বললেন আর তারা হৈ হৈ করে আপনার কথায় সায় জানিয়ে খুশি খুশি চলে যাবে? একজন মেয়ের নিজের বিয়ে ঘিরে কত স্বপ্ন থাকে জানেন? আপনার অধিকার কি করে হয় তাদের স্বপ্ন ভাঙার? উষান তার ওষ্ঠাধর কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। পরক্ষণেই থমথমে গলায় বলে উঠল, আমার বিয়ে, আমার মর্জি। তোর এত উত্তেজনা দেখানোর দরকার নেই। নাও গেট আউট। মীরা কিয়ৎ কেঁপে উঠল শেষোক্ত শব্দে প্রয়োগ করা ধমক শুনে। ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে। এখানে থেকে অযথা উষানের ধমক শোনার কোনো মানে হয় না। রুমটা তার হলে এতক্ষণে সে বকে বকে উষানকে রুম থেকে বের করত। কিন্তু এই রুমটা সম্পূর্ণরূপে তার নয়। উষানের দাদু বাড়িতে আসলে এই রুমটা তার জন্য সর্বদা বরাদ্দ করা হয়। তাই সর্বপ্রথম জোর গলায় রুমটাকে নিজের বলে দাবি করতে পারলেও এখন আর পারছে না। ইচ্ছেও নেই। দরজার নিকট পৌঁছাতেই পিছন হতে উষান উঁচু কণ্ঠে বলে উঠল, তোর হাতে কি হয়েছে? মীরা নিজের হাতের দিকে তাকাল। হাতের তালুর মাঝ বরাবর সূক্ষ্ম এক কাটা দাগ। বেশি বড় বা গভীর নয় ক্ষতটা। কারো দৃষ্টিতে তো পড়ার কথা ছিল না। উষানের নজরে আসলো কি করে? ঈগল দৃষ্টি দেখি তার। মীরা ঘাড় কাত করে উষানের পানে তাকিয়ে বলল, কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছের কাঁটা থেকে। তারপর দেখা মিলল এক চমকপ্রদ ঘটনার। উষান শোয়া থেকে টান টান হয়ে উঠে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগোলো বারান্দার দিকটায়। বারান্দার কর্নারে থাকা সারি সারি গাছের মধ্য থেকে গোলাপ গাছের টবটা উষান হাতে তুলে তা সজোরে নিক্ষেপ করল বারান্দা পেরিয়ে বাহিরে। বিকট এক শব্দ প্রতিধ্বনিত হয়ে আবারও নিঃশব্দ হয়ে এলো চারিপাশ। মীরা আতকে উঠল। প্রায় দৌড়ে উষানের নিকট গিয়ে উত্তেজিত স্বরে বলল, এটা কি করলেন আপনি? নিচে যদি কেউ থাকত? উষান ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করে, দাদুর এই ভুতুরে বাড়ির পাশে মানুষ তো দূর কোনো জীবজন্তু অবধি আসে না, আসবেও না। কিন্তু গাছটা ফেললেন কেন? উষান ধমকে উঠে বলল, আমার যে ফুলে অ্যালার্জি আছে দাদু বলেনি এটা তোকে? ফুলগাছ তাও কোনো সাহসে এখানে রাখা? মীরা ঠোঁট কিঞ্চিত বাঁকায়। শেষে সন্দিহান গলায় বলে, ফুলে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে হাত দিয়ে যে ধরে বাহিরে ফেললেন। এতে প্রবলেম হবে না? ডাফার অন্ধ তুই? আমি টবে হাত দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলেছি, গাছ স্পর্শ করিনি, দেখিসনি? মীরা নিরুত্তর রইল। উষানের সাথে কথা বলাই মানে সেধে অপমানিত হওয়া। উল্টোপিঠ হয়ে এক দণ্ড না থেমে মীরা রুমের বাহিরে চলে আসলো দ্রুত পায়ে।
উষানের দাদুর বাসার কিছুটা দূরে অবস্থিত এক রেস্টুরেন্টে উষান এবং রোজার আকদ অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। যখন উষানের পরিবার উষানকে খোঁজায় ব্যস্ত ছিল তখন তাকে বলা হয়েছিল এ বাড়িটাই একবার খুঁজে আসতে। তাই আসা। রেস্টুরেন্টে আসার পর মীরার দৃশ্যমান হল সকলের থমথমে গম্ভীর মুখশ্রী। রেস্টুরেন্ট প্রায় খালি এখন। উষানের পরিবার, মীরার বাবা মাহদি, মায়ান ছাড়া আর কেউ উপস্থিত নেই। কিয়ত আগে নিশ্চিন্তে মেতে ওঠা সকলেই চুপচাপ। আপাত অবস্থা দর্শন করার পর মীরার বোধগম্য হল তার আসার পূর্বেই সেই কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে গিয়েছে এখানে। তাই ফাঁকা রেস্টুরেন্ট। সেই আগের বারের মতো কনেপক্ষ নির্বাক ভূমিকায় থেকে বিদায় নিয়েছে। মীরার এই বিষয়টা সবথেকে আশ্চর্যজনক লাগে। বিয়ে ভেঙে দেওয়ার পর কনেপক্ষ কেনটু শব্দ না করে বিদায় নেয়। আগেরবার যখন উষান এঙ্গেজমেন্ট ভেঙে দিল তখনও কনেপক্ষ কোনো বাক্য উপস্থাপন না করেই চলে গিয়েছিল, আর এবারও মায়ানের থেকে ঘটমান ঘটনার বিবরণ শুনে মীরা নিশ্চিত হয় এবারও একই কাণ্ড ঘটেছে। মীরা নিঃশব্দে বাবার পাশে দাঁড়াতেই উষানের মা উষা এগিয়ে আসলো তার নিকট। সম্মুখে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বললেন, উষান কি ঘুমিয়ে পড়েছে মীরা? ঘুমিয়েছে কিনা জানি না আন্টি, আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তপ্তশ্বাস ফেলল উষা। চোখে মুখে তার লেপ্টে আছে বিতৃষ্ণা। বিড়বিড় করে বললেন, ছেলেটার ওপর দিয়েই যে কেন এসব যায়? আর তো মনে হচ্ছে না বিয়েতে রাজি হবে। উষার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই মীরা কৌতূহল ভরা চোখে তাকায়। সবকিছু ধোঁয়াশা লাগছে। এই বিয়ে ঠিক হওয়া, ভাঙা, কনেপক্ষের নির্বাক ভূমিকা। এর পিছনে নিশ্চিত কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা তার অজানা। সময় তখন রাত ৮টা হবে। ভীতি নিয়ে পা টিপে মীরা এগোচ্ছে তার জন্য বরাদ্দকৃত সেই রুমটায়। তখন আসার পথে তাড়াহুড়োয় নিজের ফোন ফেলে গিয়েছিল। সাথে ব্যাগও। জিনিস দুটো আবশ্যক এখন। তাই কিয়ত ভীতি নিয়েই উষান রুমে উপস্থিত থাকা সত্ত্বেও সেদিকে অগ্রসর হচ্ছে। উষানের সাথে পরিচয় মীরার বেশ কয়েকদিন হলেও তাদের সাক্ষাৎ হতো ক্ষণিকের। তাই উষান আসলে কেমন তা কখনো জানা হয়নি। রাত করে এক ছেলের রুমে যাওয়া, তাও একা, ব্যাপারটা ভীতির মীরার নিকট। কিন্তু নিরুপায় সে। মায়ানকে আনতে চেয়েছিল সাথে। ফাজিলটা আসেনি। উষানের পরিবারের সাথে পরিচয়ের উৎস উষানের দাদু ফারদিনের মাধ্যমে। ফারদিনের সাথে মাহদির বাবা ব্যবসায় যুক্ত ছিলেন। অতঃপর মাহদির বাবা মারা গেলে মাহদি বাবার দায়িত্ব নেয়। তারপরই পরিচয় ঘটে উষানের পরিবারের সাথে মীরার। কিশোরী বয়স থেকেই উষানকে তার বড্ড বিরক্ত লাগত। কারণ উষান তাকে দেখলেই ধমকাত। এর জন্য সর্বদা মীরা তাকে এড়িয়েই যেত। রুমে প্রবেশ করে নিঃশব্দে মীরা এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার মাঝখানে পড়ে রয়েছে তার ফোন। উষান তখন সোফায় গুটিসুটি মেরে ঘুমে কুপোকাত। তার লম্বা শরীরটা কোনোরকম সোফায় ঠাঁই পেয়েছে। মীরা দেরি না করে চটপট নিচু হয়ে বিছানা থেকে নিজের ফোন এবং ব্যাগটা নিয়ে পিছন ঘুরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। ব্যথায় অস্ফুট স্বরে আহ শব্দ করে ওঠে। হিতাহিত জ্ঞান ফেলে চেঁচিয়ে বলে, কোনো বদমাই সেখানে দাঁড়িয়ে? লাইট জ্বলে উঠল। রশ্মিতে মীরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চমকালো ভীষণ। উষান তো বেঘোরে ঘুমাচ্ছিল। এত অল্প সময়ে জাগ্রত হল কি করে? উষান লম্বা পা ফেলে মীরার সম্মুখে এসে তেতে উঠে বলল, আমার ঘুম ভাঙিয়ে আমায় ডিস্টার্ব করে আবার আমাকেই বদমাইশ বলছিস মীরা? সাহস তো তোর কম না। মীরা ঘাবড়ে উঠে বসল চটজলদি। পরিহিত ওড়না ঠিক করে ফিচেল কণ্ঠে বলল, আপনার ঘুম কোথায় ভাঙ্গালাম আমি? আমি তো শব্দহীন পায়ে এসেছি আমার ফোন আর ব্যাগটা নিতে। অহ, শব্দহীন পায়ে তাই না?
স্টুপিড! নূপুর কি পায় তোর আতনা পড়ে ঘুরঘুর করছে আমার সামনে? হা! মীরা চোখমুখ কুঁচকে অন্তরালে নিজেকে কঠিন কয়েক বাক্য শোনাল। এতটা কেয়ারলেস সে কি করে হল? ইস! আর একটু খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু ভয়ের চোটে তার মস্তিষ্ক যে নড়বড়ে হয়ে উঠেছিল তার ধ্যান নেই মীরার। সে আমতা আমতা করে বলল, সরি উশান, একদমই খেয়াল করিনি আমি। নেক্সট আর হবে না। যাচ্ছি তাহলে, আপনি ঘুমান। মীরা শ্বাস রুখে ঝটপট পা ফেলে কামরা থেকে বের হতে নিবে তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় উশান। মীরার ভরকে তাকায়। উশান মাটিতে হাঁটু গেড়ে বসে মীরার পা থেকে নূপুর জোড়া চোখের পলকে খুলে নিল। আতকে উঠল মীরা। কাতর কণ্ঠে বলল, উশান আর এমন হবে না প্রমিস। প্লিজ নূপুরগুলো ফেরত দিন। মায়ের দেয়া শেষ স্মৃতি এগুলো। মীরার কাতর সুর উশানের পাথর হৃৎপিণ্ড যেন স্পর্শই করল না। হাতের নূপুর জোড়া খোলা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলল সে। শেষে মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে বলল, বের হ রুম থেকে, নয়তো এবার তোকেই ছুঁড়ে মারব। টলমলে ত্রস্ত পায়ে বের হয়ে আসে মীরা। পৃথিবীর জঘন্যতম লোক হিসেবে উশানকে তালিকাভুক্ত করে সে। এমন কেন করল লোকটা? প্রভাতের আগমন ঘটেছে কিয়ংদশ পূর্বেই। চারিদিকে ঘোর নিঃশব্দতা ভেঙে পাখিরা ডাকাডাকি শুরু করেছে সবেমাত্র। শীতল প্রকৃতি এখন শান্ত। উষ্ণতা পাওয়ার জন্য মীরা গায়ে ভারী কম্বলটা টেনে নিয়েছে। নেত্রকোণে অশ্রুকণা শুকিয়ে দাগ বসে গিয়েছে। কিতক্ষণ বাদে পা দুটোয় কারো শীতল হাতের স্পর্শ উপলব্ধি করল মীরা। সজাগ হল তার ষষ্ঠ ইন্দ্রিয়। চট করে সুযোগ বুঝে আখিজোড়া উন্মুক্ত করে উঠে বসল। ফোনের ফ্ল্যাশলাইট অন করতেই পুরো রুম শূন্য মিলে তার দৃষ্টিতে। অতঃপর হঠাৎ তার দৃষ্টিপাত আটকে যায় নিজের পায়ে। মায়ের দেয়া নূপুর দুটো তার পায়ে জ্বলজ্বল করছে। মীরা চটজলদি পা থেকে নূপুর দুটো খুলে বুকের সাথে মিশিয়ে শ্বাস টানল দীর্ঘ করে। এই তো, প্রশান্তি মিলেছে এবার। কিন্তু নূপুর জোড়া দিয়ে গেল কে? মীরা থম মেরে বসে চেষ্টা করল কে সেই ব্যক্তি তাকে মনে করার। মস্তিষ্ক বারংবার উশানকে নির্দেশ করছে। কারণ যখন উশান তার পা থেকে নূপুর জোড়া খুলেছিল যেভাবে, ঠিক একইভাবে সেই একই স্পর্শ মাত্র অনুভূত হল নূপুর পোড়ানোর সময়। নূপুর জোড়া মুঠো করে নিয়ে মীরা কম্বল মুড়ি দিয়ে ফের শুয়ে পড়ল। তার কেন যেন মনে হচ্ছে উশান আসবে, আবার আসবে, আসলেই খপ করে ধরবে সে। এমন কাহিনী করার মানে কি? মায়ান ঘুমিয়েছিল তার সাথে। মাঝরাতে নিশ্চয়ই আবার মাহদির কাছে চলে গিয়েছিল দরজা খোলা রেখেই। তাই তো উশান প্রবেশ করতে পারল এত সহজে। মীরার ধারণা সঠিক প্রমাণিত হল। পা ফেলার শব্দ কর্ণপাত হচ্ছে। কিয়ংদশ বাদে অনুভূত হল তার মুখশ্রীর ওপর আছড়ে পড়ছে উত্তপ্ত শ্বাস। উশান কি সন্নিকটে? চেহারা থেকে কম্বল সরিয়ে যেই মীরা চেঁচাবে তৎক্ষণাৎ উশান তার ওষ্ঠাধর চেপে ধরে হিসহিসিয়ে বলে, স্টপ মীরা, চেঁচাবি না একদম। খারাপ কিছু করব না, ট্রাস্ট অন মি। মীরার উশানের কথা সম্পূর্ণ বিশ্বাস হয় না। কৃত্রিম শান্ত আভাস টেনে নেয় সে নিজ মুখশ্রীতে। আঘাত হানার পূর্বে বাঘিনী যেমন শান্ত হয় তেমনি মৌন হয় মীরা। সে অন্তরালে গুছিয়ে নেয়, উশানকে এখন গলা চেপে ধরতে হবে। কথা বলার না হয় পথ নেই। হাত দুটো তো খোলা নাকি? নিজের কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যক্ত হতেই তৎক্ষণাৎ মধ্য রজনীর অন্তিমলগ্ন পেরিয়েছে ক্ষণিক আগেই। মেদিনীতে প্রভাতের আগমন ঘটেছে কিয়ংদশ পূর্বে। কুয়াশাচ্ছন্ন প্রভাত। মাঘ মাসের শেষাংশ চলছে অথচ শীতের প্রকোপ কমার নামই নেই। বরঞ্চ শীত যেন হুড়হুড় করে বেড়েই চলেছে। শৈত্যপ্রবাহের তাণ্ডব চলছে উত্তরাঞ্চলে।
যার ফলস্বরূপ শীতের উপস্থিতি এখনও প্রকৃতিতে রয়ে গিয়েছে। শব্দহীন প্রভাতে চট্টগ্রামের ব্যস্ত সড়কে চলাচলকৃত যানবাহনের শব্দ কর্ণপাতের দরুন মীরার ধ্যান ফিরল। তার দৃষ্টিপাত এতক্ষণ যাবৎ আটকে ছিল উষানের আখি জোড়ার মাঝে। অদ্ভুতভাবে উষানের আখি জোড়ার সাদা অংশটুকু লালচে হয়ে রয়েছে, টলমলে চক্ষুজোড়া। মীরা উষানের আখি দুটো দর্শন করা মাত্রই ঠাউর করতে পেরেছিল এই ব্যক্তির মাঝে কোনো খারাপ উদ্দেশ্য নেই। মীরা মানুষের চোখের আকার ইঙ্গিত বেশ ভালোভাবেই রপ্ত করতে জানে। সাইকোলজির ছাত্রী হওয়ার ফলস্বরূপ সে এতটুকু জ্ঞান রপ্ত করা শিখেছে। উষানের তীক্ষ্ণ চাহনি, ভীষণ মনোযোগ সহকারে সে মীরার মুখশ্রীতে দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করছে। চোখে মুখে তার অপ্রকাশিত এক আর্তনাদ। মীরার জন্য আপাতত রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেষে নিজেকে ধাতস্থ করে উষানের বক্ষস্থলের মাঝ বরাবর হাত রেখে সজোরে ধাক্কা দেয়। আকস্মাৎ কয়েক কদম পিছিয়ে যায় উষান। মীরা তৎক্ষণাৎ ফুঁসে উঠে বলল, আমায় একা পেয়ে আপনি সুযোগ নিতে চাচ্ছেন তাই না উষান? লজ্জা হওয়া উচিত আপনার। এভাবে অনুমতি ছাড়া কোনো মেয়ের রুমে প্রবেশ করেন কোনো সাহসে? কাপুরুষ একটা। তেজি সেই মানব আজ নতজানু হল। নিজের আচরণে নিজের প্রতিই ক্ষুব্ধ সে। এতটা অসাবধান কি করে হল সে? উষান কাতর কণ্ঠে বলল, আই অ্যাম সরি মীরা, এক্সট্রিমলি সরি। উষান কথা শেষে এক বিন্দু থামল না। হন্তদন্ত হয়ে বের হল রুম থেকে। 5 তলা বিশিষ্ট ভবন থেকে বের হয়ে নিজের বাইকে চড়ে বসল। শুষ্ক অধর জিহ্বা দ্বারা সিক্ত করে কাপা হাতে পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করল। একটা ছবিতে ক্লিক করা মাত্র ভেসে উঠল এক কিশোরীর হাস্যজ্জ্বল মুখশ্রী। সে তার ঝকঝকে সাদা দাঁত দিয়ে প্রাণ খুলে হাসছে। রুক্ষ চুলগুলো উড়ছে অনিলে। পাশেই দাঁড়ানো যুবক সেই উষান। তার দৃষ্টিপাত সেই কিশোরীর ওপর স্থাপিত। এতটুকুই রয়েছে ছবিটিতে। কিশোরীর ছবিটি সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে উষান বিড়বিড়িয়ে বলল, মানুষ তো একই, চেহারা, মুখের গড়ন সবই এক। তাহলে চোখের পাশের তিল আর ভোকাল কর্ডের মাঝখানের জন্মদাগটা কিভাবে গায়েব হতে পারে? মীরা আধা ঘণ্টা যাবৎ উষানের দাদুর বাসায় বসে আছে। উষানের দাদু ফারদিন রেজওয়ান তাকে হুট করেই ডেকে পাঠিয়েছে। কিন্তু আসার পর ফারদিনের অস্তিত্বও নেই, যেন রেজওয়ান ভিলায়। মীরাকে বসতে বলে ফারদিন কোথায় যেন গেল। এদিকে সাজবেলার প্রহর শেষে রাত নামতে শুরু করেছে চারিদিকে। একটু পরই উষানের আগমন ঘটবে। উষান আসলেই মীরাকে তার সামনে পড়তে হবে, যা একদমই চাচ্ছে না মীরা। সকালের ঘটনার পর উষান নামক ব্যক্তির ওপর তিক্ত রাগ, ক্ষোভ চেপে বসেছে তার। মীরা ঠিক করল সে আর 5 মিনিট অপেক্ষা করবে, তারপরই নিজ গন্তব্যে ফিরবে। ক্ষান্ত হয়ে বসতেই যেই আগাম ভয়টা সে পাচ্ছিল তাই ঘটল তার সাথে। উষান সদর দরজা দিয়ে ঢুকছে, মাথা নিচু করা, শব্দহীন পায়ে লম্বা কদম ফেলে চলছে সে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মীরা শ্বাস রুখে রইল। বারংবার নিভৃতে আল্লাহর নিকট চাইল যেন এই উষানটা মাথা না তুলে, তাকে দেখে না ফেলে। উষান সিঁড়িতে পা দিবে তার পূর্বে সে জোরাল কণ্ঠে হাঁক ছেড়ে বলল, আম্মু আমার রুমে 1 গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দিন। উষান চোখের পলকেই ওপরে চলে গেল। মীরা স্বস্তির শ্বাস ফেলল। দেখেনি তাহলে তাকে। মীরা ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিল, তৎক্ষণাৎ উষা ছুটে এসে দাঁড়াল তার সম্মুখে। হাতে তার গ্লাস, আঁচলে কপালের ঘামটুকু মুছে নিয়ে উষা বলল, মা আমার একটা উপকার করো তো। উষানকে এই গরম পানির গ্লাসটা একটু ওপরে দিয়ে আসো না মা। আমি গেলে ঠান্ডা পানি আনিনি কেন তার জন্য রাগ করবে? তুমি গেলে তেমন কিছু বলতে পারবে না। এই শীতকালে ছেলেটা শুধু ঠান্ডা পানি খেতে চায়, অসুস্থ হয়ে পড়ে থাকে তবুও শুধরায় না।
তুমি একটু যাও না মীরা, তোমার সাথে তো আর রাগারাগি করতে পারবে না। নিকট কেউ ছাড়া ও কারো ওপর রাগ ঝাড়ে না। মীরা কাদো কাদো চাহনি নিক্ষেপ করল মাটিতে। মনে মনে বলল, আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলে আমায় তুই তুকারি সহ ধমক, রাগ নিজের ক্ষোভ পর্যন্ত ঝেড়ে ঝুড়ে শেষ করে ফেলে। কিন্তু সে মুখে স্বাভাবিক গলায় বলল, এত রিকোয়েস্ট করতে হবে না আন্টি, দিন আমি পানি দিয়ে আসছি, ট্রে সহ নাও, গরম হয়ে আছে গ্লাস, উষানকেও একটু পর খেতে বলো। মীরা ধোপাদপ সিঁড়ি ভেঙে উঠে আসে। উষানের রুমের সামনে এসে সে লম্বা দম নেয়। উকি দিতেই দর্শন হয় উষান শার্টলেস। মীরার শ্যাম মুখশ্রী গরম হয়ে উঠল লজ্জায়। উষানের কি লাজ লজ্জা বলতে কিছু নেই? এভাবে দরজা খুলে কেউ পোশাক পরিবর্তন করে? কিছুক্ষণ বাদে ঠাস করে দরজা বন্ধ করার শব্দ কর্ণপাত হয় মীরার। উষান নিশ্চয়ই ওয়াশরুমে ঢুকেছে। মীরা ত্রস্ত পায়ে ঢুকল রুমে। পা দুটো কাঁপছে কেন তার? সংকোচে কিংবা অন্য আশঙ্কায়? পড়ার টেবিলে ট্রে রেখে মীরা উল্টো পথে হাঁটা ধরতেই কর্ণকুহরে তার প্রতিফলিত হয় উষানের কণ্ঠ। সে চেঁচিয়ে বলল, আম্মু আপনি কি রুমে? আমি ভুলবশত আমার টাওয়াল বেডে ফেলে এসেছি, একটু এগিয়ে দিন তো। মীরা চলন্ত পাজোড়া থেমে গেল। আসার সময় সে দেখেছিল উষা বাহিরে যাচ্ছে। বাসায় আর কেউ নেই। উষানের আবেদন নিশ্চয়ই আপাতত আর পূর্ণ হবে না। এদিকে হুট করে মীরার মনে হল সে যদি টাওয়াল না দিয়ে যায় তাহলে উষান জ্বরে পড়বে। উষানের জ্বরে তার মা কেলেঙ্কারি সৃষ্টি করবে। তখন উষান যদি বলে ফেলে রুমে সে পায়ের শব্দ পেয়েছে তবুও তাকে কেউ তোয়ালেটা দেয়নি, তখন তো অবশ্যই উষা মীরাকে খপ করে ধরবে, তোয়ালে না দেওয়ার জন্য শান্ত থেকে সুচালো কথা শোনাবে। উষা আবার ছেলেকে নিয়ে মাত্রাতিরিক্ত দরদ পেশ করেন। নীলচে রঙের বেডশিটের ওপর থাকা তোয়ালেটা মীরা হাতে তুলল। ওয়াশরুমের নিকট গিয়ে দরজা নক করতেই দরজা কিঞ্চিত ফাঁক করার পর শ্যামবর্ণের হাতটি দেখে উষান চট করে বুঝে ফেলল এটা মীরার হাত। দ্রুত সে দরজা আটকে শরীরের সাথে মিশ্রিত পানি না মুছেই পোশাক পরে হন্তদন্ত হয়ে বের হল। মীরা তখন সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। উষান দৌড় লাগায় সেদিকে, কণ্ঠে জোরাল ভাব এনে বলে, মীরা একটু দাঁড়া। মীরা দাঁড়ায় না। সকালের ঘটনার পর উষানকে তার ভয় লাগে বড্ড। তাছাড়া বাড়ি পুরো ফাঁকা, কেউ থাকলে কথা ছিল। উষান মীরাকে টপকে মীরার সামনে গিয়ে দাঁড়াল। শ্বাস টেনে বলল, দৌড়াচ্ছিস কেন? আমি কি বাঘ নাকি? স্ট্রেঞ্জ। মীরা চিবিয়ে বলল, সকালের ঘটনার পর আমার আপনাকে তার থেকে নিকৃষ্ট এক ব্যক্তি মনে হচ্ছে। উষান নিভল। মীরা যে সকালের ঘটনা একদম নিজের মধ্যে এঁটে সেটে নিয়েছে তা সে বেশ ভালো মতনই উপলব্ধি করতে পেরেছিল। দীর্ঘশ্বাস ফেলল সে। মীরাটা সেই আগের মতোই রয়ে গেল, সর্বদা শুধু তাকে ভুল বোঝা। উষান বিনয়ী সুরে বলল, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত মীরা, মন থেকে ক্ষমা চাচ্ছি। দেখ একটু এদিকে তাকা, তোর কাছে সম্মানীয় উষান রেজওয়ান ক্ষমা চাচ্ছে। মীরা ভরকে তাকাল। নিজের প্রশংসা নিজে করছে? এ কেমন লোক! আজব তো। মীরা কিছুটা চমকে গিয়েছেও। উষান তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এতটা ব্যাকুল? দাম্ভিকতা নিয়ে চলা উষান আজ তার কাছে ক্ষমা চাচ্ছে, ব্যাপারটা অদ্ভুত ঠেকল তার। পরিশেষে নিজেকে ধাতস্থ করে বলল, মাফ করে দিয়েছি, হ্যাপি নাও। উষান বিড়বিড়িয়ে কিছু বলল তা কর্ণপাত হল না মীরার। বাসায় ফিরতে হবে, রাত হচ্ছে। মীরা তার স্থির পা জোড়া সামনের দিকে আগাতে নিলেই উষান ভারী কণ্ঠে বলল, তোর হাতে কি এগুলো মীরা?
মীরা নিজের হাতের দিকে তাকালো। কাদা লেগে রয়েছে। কাদার উৎসটা কোথা থেকে হলো তা বুঝতে পারল না। স্বাভাবিক হয়ে চিন্তিত গলায় বলল, কাদা লেগেছে। কোথা থেকে লাগলো বুঝলাম না। উষান এগোল। পকেটে তার সর্বদা রুমাল ঢোকানো থাকে আগে থেকেই। পকেট থেকে নিজের কালো রঙের রুমালটা বের করে সে মীরার হাত টেনে ধরল। রুমাল দিয়ে বেশ মনোযোগ সহকারে সে মীরার হাতে লেগে থাকা কাদাগুলো মুছে দিয়ে সেই নোংরা হয়ে যাওয়া রুমাল ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলল। অন্তরালে মীরা হতভম্ব হলেও বাহিরে সে অনুভূতিশূন্য। উষান মীরার হাত ছেড়ে দিয়ে বলল, বাসায় একা যেতে পারবি নাকি আমি দিয়ে আসব? মীরা ঘর থেকে বেরিয়ে প্রত্যুত্তরে বলল, লাগবে না। বাসা তো এই সামনেই। হাতে ফোন নিয়ে মীরা বেরিয়ে আসে চটপট। কিছু দূর যেতেই তার অনুভূত হল কেউ আসছে তার পিছনে। ঘাড় বাঁকিয়ে তাকাতেই ফের দৃশ্যমান হয় উষানকে। ফোনের দিকে দৃষ্টি রেখে তার পিছু পিছু হাঁটছে। মীরা দাঁড়িয়ে গিয়ে বলল, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? উষান ঠোঁট বাঁকিয়ে বলল, তোর পিছে আসতে যাব কেন? আমি ফার্মেসির দোকানে যাচ্ছি। সব সময় 2 লাইন বেশি ভাবিস। হাঁটা ধরে মীরা। অপমানিত বোধ হয়। উষান বড্ড বেয়াদব ধরনের। সব সময় তাকে খোঁচা মেরে কথা বলে। কে বলবে একটু আগে এই লোক তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। বাকি সবার কাছে উষান স্বাভাবিক, ভদ্র, শান্ত এবং একজন সম্মানীয় ব্যক্তি। বাসার কাছে এসে গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার ভান করে লুকিয়ে থাকে পাশে মীরা। অতঃপর কিয়ংদোষ বাদে গেটের কাছে আসতেই সে দর্শন করল উষান ফিরে যাচ্ছে। মীরা ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, ফার্মেসির দোকান তো আরও সামনে। এই লোক ফিরে কেন যাচ্ছে? আশ্চর্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকাতেই থাকে মীরা। উষানের বিয়ে উপলক্ষে ফারদিন এবং উষার আকুল আবেদনে তাকে আসতে হয়েছিল চট্টগ্রাম। আজ ফিরে যাওয়ার দিন। বিশ্ববিদ্যালয় আর কয়েকদিন বন্ধ থাকলে সে কিছুতেই ফিরত না ওই ধুলোমাখা, ইট পাথরের শহরে। সকাল থেকে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মীরা। একদিন আগে না গেলে সমস্যায় পড়তে হয় অনেক। তাই আজই চলে যাবে সে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে একবার নিজেকে আরশিতে পরখ করে নেয় মীরা। কিয়ংদোষের মাঝেই আরশিতে ভেসে ওঠে তার বাবার প্রতিবিম্ব। মীরা ম্লান হাসে। পিছন ফিরে বলে, দরজার কাছে দাঁড়িয়ে কেন বাবা? ভেতরে আসো না। মীরার বাবা মাহদি ইকবাল শব্দহীন পায়ে প্রবেশ করে। মীরা শান্তি দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদির পানে। এই ব্যক্তিটাকে দেখলে তার বক্ষস্থল শিথিল, নম্র এবং প্রশান্তিতে ছেয়ে যায়। মাহদি এসে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজই চলে যাবে আম্মু? জি বাবা। পরশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে। একদিন আগে না গেলে ভীষণ অসুবিধায় পড়তে হয়। হু। সব গুছিয়ে নিয়েছ? জি বাবা। আচ্ছা। তাহলে তুমি উষানের সাথে যাচ্ছ? ওর সাথে কথা হয়েছে আমার। উষানেরও ছুটি শেষ। অল্প কয়েকদিনের ছুটি পেয়েছিল ও। একসাথেই যাও তোমরা। মীরা বিষম খেলো। মাহদি চটজলদি পানির গ্লাস এনে মীরার হাতে দিতেই সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে। নেত্রযুগল বর্ষর করে নিয়ে নতজানু হয় মীরা। যার দৃষ্টি সীমানা থেকে সে দূরে থাকতে চায়, কাকতালীয়ভাবে সেই লোকটাই কেন তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে? এ কেমন প্রকৃতির নিয়ম? আশ্চর্য তো। মীরাকে বাকহীন দেখে মাহদি চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, আম্মু, কোনো সমস্যা? উষানের সাথে যেতে তোমার সমস্যা আছে কি কোনো? এত দূর পথ একা তোমায় কি করে পাঠাবো? তার জন্য উষান যাচ্ছে তাই তার সঙ্গে পাঠাচ্ছি। ছেলেটা ভীষণ ভালো। ভরসা আছে ওর ওপর আমার। তোমার সংকোচ হচ্ছে কারণ উষানের সাথে তো কখনো ঠিকমতো কথা হয় না তোমার।
মীরা হঠাৎ কৌতূহল দমাতে না পেরে ফট করে বলল, যেই লোক দুবার বিয়ে ভাঙল তাও অকারণে, তাকে তোমার ভালো ছেলে মনে হয় কি করে আব্বু বলো তো? অকারণে কোথায়? কারণবশতই ভেঙেছে বিয়ে। তুমি জানো না? মীরা ললাটে বলিরেখা ফেলে বলল, কি জানি না? উষান যেই মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল সেই মেয়ে পূর্ব বিবাহিত ছিল। ডিভোর্স না করিয়েই উষানের সাথে বিয়ে দিতে চাইছিল। মেয়েটার প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়েছিল, বাবা মা মেনে নেয়নি। পরে মেয়েকে এনে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অন্য জায়গায় বিয়ে ঠিক করল। ভাগ্যিস মেয়েটা উষানকে সব বলে দিয়েছিল। তারপরই তো উষান এঙ্গেজমেন্ট ভেঙে দিল। মেয়েটার বাবা মাকে বুঝিয়ে মেয়েকে স্বামীর কাছে পাঠাল। আর দ্বিতীয়জন, তার ব্যাপারটা তোমায় পরে বলবো আম্মু। চোয়াল ঝুলিয়ে হা করে তাকালো মীরা। এত কিছু, এত ঘটনা ঘটে গিয়েছে অথচ সে এই বিষয়ে একদমই অবগত নয়। বিয়ে ভেঙে দেওয়ার পর তাহলে এই কারণেই উষান এখনও এই শহরের প্রিয় মানুষের তালিকায় রয়েছে। কিন্তু মীরা কেন জানে না এসব? যদিও জানবেই বা কি করে? চট্টগ্রামে আসার পর নিজের রুম থেকে ছোট ভাইয়ের রুম অবধি যাওয়া ছাড়া সে তো আর কোথাও যায়নি। বিয়েতে গিয়েছে নাম মাত্রই। মাহদি মীরার সঙ্গে আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন। রাতের ট্রেনে ঢাকা ফিরছে মীরা, উষান। প্রস্তুতি এখনই শেষ করতে বলে বেরিয়ে যান মাহদি। মীরা নিশ্চুপ হয়ে রইল। দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার কারণটা বাবা কেন এড়িয়ে গেল তা বুঝতে পারল না ঠিক। নিশুতি রাত। মেদিনীতে বইছে শীতল অনিল। আধারে নিমজ্জিত আশপাশ। দূর দূরান্ত আধার ব্যতীত কোনো কিছুই নজরে আসছে না আপাতত। কৃষ্ণপক্ষের প্রথম তিথি হওয়াতে চন্দ্রের দেখা নেই আজ আসমানে। ক্ষুদ্র কয়েক তারা মিটিমিটি করে চেয়ে আছে আসমান জুড়ে। ট্রেন চলছে নিজ গতিতে। শা শা শব্দ কর্ণপাত হচ্ছে মীরার। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আজ ঘুমকাতুরে মীরার চোখ তন্দ্রা ভাব টানতে পারছে না। উষান নেই তার পাশে। ট্রেনে উঠে মীরাকে সিটে বসিয়ে দিয়ে সেই যে গেল আর দেখা নেই তার। মীরার তাতে কোনো চিন্তা নেই। যেখানে গিয়েছে যাক। সেই মানব শুধু তার চক্ষু সম্মুখে না পড়ুক। লোকটাকে একদম সহ্য হয় না মীরার। কেন? তা সে নিজেও জানে না। খানিক বাদে মীরার কর্ণকুহরে প্রবেশ করে কয়েক গুরুগম্ভীর কণ্ঠস্বর। শব্দফালিগুলো ছিল, এখনো ঘুমাসনি কেন মীরা? রাত তো কম হয়নি। ঘুমিয়ে পড়। মীরা আতকে পাশে তাকায়। উষান এসে তখনই ধপ করে বসল তার পাশে। ক্লান্ততা আয়ত্ত করে নিয়েছে উষানকে। বক্ষস্থলে নিজের কোমল হাত রেখে লম্বা শ্বাস টানল মীরা। নিঃশব্দ স্থানে হুট করে গুরুগম্ভীর কণ্ঠ শ্রবণ করাতে একটুখানি ভয় পেয়েছিল সে। পাওয়াটাও স্বাভাবিক। অন্যমনস্ক ছিল। উষান তার হাতে থাকা ব্যাগ এগিয়ে দেয় মীরার পানে। ক্লান্তিমাখা কণ্ঠে বলে, মাঝরাতে খিদে পেলে খেয়ে নিস। আর যদি এখন ক্ষুধা লাগে খেয়ে নে। আমি ঘুমোচ্ছি। বিরক্ত করিস না। উষান সিটে দেহ এলিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ইস, এত কেন ক্লান্ত লাগছে? মীরার জন্য খাবার আনতে গিয়ে কম ধকল পোহাতে হয়নি তাকে। রাস্তাঘাট খালি দেখে পুরো ট্রেন ঘুরেছে। যদি কিছু পাওয়া যায় সেই আশায়। পরিশেষে পরিশ্রম সার্থক হয়ে পেয়েছেও। আসার আগে মাহদি বারবার করে তাকে বলে দিয়েছিল মীরার রাতে খিদে লাগে। তখন কিছু খেতে না দিল ওর পেট ব্যথা করে প্রচণ্ড। মাহদি নিজেই কিনে দিতে চেয়েছিল কিছু, কিন্তু উষান বারণ করেছে তাকে। এখান থেকে বোঝা বাড়িয়ে অত দূর গেলে খাবার নষ্ট হতে পারে। কিন্তু কে জানত রাত বলে কোনো খাবার দোকানই খোলা থাকবে না। উষান তো রেগেমেগে ফিরছিল নিজের সিটে। কিন্তু এতে আরেক বিপত্তি। মাঝপথে মীরা অসুস্থ হলে ঝামেলা পোহাতে হবে না?
রজনী গহীন হচ্ছে। মীরা অল্পস্বল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে পিছনে মাথা এলিয়ে দিয়েই। উষানের ঘুম ভেঙে যায় হঠাৎ। ঠান্ডা লাগছে তার ভীষণ। উঠে বসে কাঁপুনি দেয়। শেষে ঠান্ডা লাগার উৎস দেখে মেজাজ চটে যায় তার। মীরার দিকে চিবিয়ে তাকাতেই মীরার ঘুমন্ত মুখশ্রী দর্শন করে শান্ত হয় বক্ষস্থল। স্বগতোক্তি করে, মেয়েটা বড্ড বেশি কেয়ারলেস। জানালা খুলে ঘুমাচ্ছে। নিজেরও ঠান্ডা লাগাবে সাথে আমারও। উষান উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করে ফের এসে মীরার পাশে বসে দুহাতের তালু ঘষে কিয়ৎ উষ্ণতা পাওয়ার তাগিদে। ঠান্ডা কমছেই না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তন্দ্রাঘরে মীরা হঠাৎই হেলে পড়ে উষানের বাহুতে। উষান ঘাবড়ে আঁকড়ে ধরে তাকে। বুক দুরু দুরু করছে। আরেকটু হলেই ঠাস করে পড়ত মাটিতে। মাথা তো ফেটে যেত নিশ্চিত। মীরাকে সন্তর্পণে নিজের সাথে মিশিয়ে আগলে নেয় উষান। অস্বস্তি হচ্ছে আবার ছাড়তেও নারাজ মন গহীন। কি এক অবস্থা! মীরাকে নিজের সাথে আগলে নিয়ে মীরার মাথাটা নিজের বক্ষস্থলে এলিয়ে দেয় উষান। তন্দ্রাচ্ছন্ন মীরা উষ্ণ বক্ষ পেয়ে আরেকটু চেপে বসে। শ্বাস রুখে রইল উষান। না, সে যে বড্ড ভুল করে বসল। সময় পেরোয়। ঘড়ির কাঁটা টিকটিক করে রাতের শেষ প্রহর পাড়ি দিতে যাচ্ছে। মেদিনীতে একটু পরই আসবে প্রভাত, তা বলে দিচ্ছে সময়। উষান তার বক্ষস্থলে ঘাপটি মেরে থাকা মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলে। সামনে এসে পড়ে থাকা মীরার ছোট ছোট অবাধ্য চুল নরম হাতে সরিয়ে দিয়ে সে হিসহিসিয়ে বলে, ক্ষণিকের জন্য আমায় উষ্ণতা প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ মিস তাইরাত ইমরোজ। মীরা স্টেশনে দাঁড়িয়ে ঘুমে ঢুলছে মীরা। উষান পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করছে তাকে। নিভৃতে সে আওড়ায়, সারা রাত আমার ঘুম হারাম করে নিজে শান্তিতে ঘুমিয়ে এখন আবার ঘুমে ঢুলছে বদমাইশটা। থাপ্পড় লাগানো উচিত। পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময় যখন মীরা তার ওপর পড়তে নিচ্ছিল উষান তৎক্ষণাৎ তার হাত ধরে হেঁচকা টানে নিজের বক্ষস্থলের সাথে মিশিয়ে নেয়। মীরা ঝট করে উন্মুক্ত করে আখিজোড়া। উষান ধমকে বলল, সারা রাত ঘুমিয়ে এখন ঘুমে ঢুলছিস? লাগাবো থাপ্পড়? এখনই তো পড়তি ওই লোকটার ওপর। কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ায় মীরা। লজ্জা লাগছে। নিজেকে শক্ত কয়েক বাণী শোনাতে ইচ্ছে করছে। সারা রাত তো ঠিকই সে আরামেই ঘুমিয়েছে, এখন আবার এত কেন ঘুম আসছে? মীরা ক্ষান্ত হয় না, মানসপটে উদ্গ্রীব হয়। রাতে তার এত শান্তির ঘুম হলো কি করে? এর আগেও তো সে ট্রেনে চড়েছে, কই এত চমৎকার ঘুম তো আগে হয়নি। তবে আজ ঘুম থেকে ওঠার পরও বিশেষ কিছু দর্শন হয়নি। যেভাবে ঘুমিয়েছিল সে, সেভাবেই নিজেকে আবিষ্কার করেছে। এখানে দাঁড়িয়ে কোনো ইতিহাস রচনা করতে বসলি মীরা? উষানের কণ্ঠে স্পষ্টত প্রবল রাগ। মীরা ভরকায়, এত রেগে যাওয়ার কি আছে? আশ্চর্য! হাঁটা ধরে সামনে সে। উবার দাঁড়িয়ে আছে। উষান বুক করেছে উবার। উষান রাগে রীতিমতো কাঁপছে। পাশে দুজন ছেলে বিশ্রী দৃষ্টি ফেলে রেখেছিল মীরার ওপর। আর এই মেয়েকে দেখো। আশপাশ না দেখে গভীর চিন্তায় মগ্ন সে। মীরাকে সর্বপ্রথম গাড়িতে বসিয়ে উষান পিছন থেকে একে একে তাদের দুজনের ব্যাগপত্র সঠিক স্থানে রাখে। শেষে সকল কার্য সমাপ্তি ঘোষণা করে মীরার পাশে বসে তপ্তশ্বাস ছেড়ে বলে, তুই একজন মেয়ে মীরা। একটা ছেলের তুলনায় নিজেকে রক্ষা করার দায়িত্বটা তোর বেশি। একা থাকিস, আশপাশে চোখ রেখে চলাফেরা করবি। কারো কুদৃষ্টি নিজেতে আবিষ্কার করলে চুপ করে থাকবি না। তোর চুপ করে থাকাকে অন্যরা সুযোগ পেয়ে ঝেঁকে বসবে। মীরা চুপচাপ থেকে উষানের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করল। শেষে তার একটাই প্রশ্ন, উষানের হঠাৎ এরূপ কথার কারণ কি?
মীরা বহির্ভাগে দৃষ্টি ফেলে। সঙ্গে সঙ্গে অদূরে কয়েকদল ছেলের বিশ্রীপূর্ণ চাহনি তার নজর বিদ্ধ হয়। দৃষ্টি সরিয়ে নেয় মীরা। রাগে গাড়ি রি করছে। সামনে থাকলে 2-4টা চরসহ সঠিক জায়গায় লাথি লাগাত। 2 বছর ধরে থাকছে ঢাকায়। সবকিছু সম্পর্কে তার ভালোই জ্ঞান হয়েছে। নিজেকে সুনিপুণভাবে আগলে রাখতে জানে মীরা। উবার নির্দিষ্ট স্থানে এসে থামতেই মীরা নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ে। দিক বেদিক না দেখে, উষানকে ধন্যবাদ অবধি না দিয়ে সে হাঁটা ধরে সামনের দিকে। উষান টাকা পরিশোধ করে নিজের লাগেজ টেনে অলস ভঙ্গিতে হাঁটছে। ঘুম পাচ্ছে ভীষণ। উষান, মীরা যেই বিল্ডিংয়ে থাকছে তারই 5 তলায় নিজের জন্য 4 রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে। যদিও উষানের সর্বক্ষণ তার কর্মস্থলেই কাটে, তবুও কেন বাসা ভাড়া করতে হল তা বোধগম্য হয় না মীরার। 2 তলায় নিজের রুমের সামনে আসতেই ঘটল বিপত্তি। রুম তালাবদ্ধ। তার মানে যার সাথে সে থাকে সেই ব্যক্তি নেই রুমে। উষান পিছন হতে তা বুঝতে পারল। উঁচু স্বরে বলল, এই মীরা, তোর রুমমেট মনে হয় নেই। এতক্ষণ দাঁড়িয়ে থাকবি নাকি? আমার রুমে আয়। মীরা দ্বিধা নিয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু উষান তো অত খারাপ না, সে জানে। এত বছরের পরিচয়। কখনো তার বা কোনো নারীর প্রতি উষানকে কুদৃষ্টি ফেলতে দেখেনি সে। শেষে মনের সাথে যুদ্ধে পরাজিত হয়ে হাঁটা ধরল উষানের পেছনে। উষানের ফ্ল্যাটে প্রবেশ করে সে ধপ করে বসে পড়ল সোফায়। ক্লান্তমাখা সুরে বলল, সরি, আপনার অনুমতি ছাড়া বসলাম। ক্লান্ত লাগছে খুব। উষান নিরুত্তর। ফ্যান ছেড়ে বসল সে মীরার সামনের সোফাটায়। শার্টের বোতাম হাত দিয়ে একটা একটা করে খুলতে শুরু করল। মীরা ঘাবড়ে ওঠে। উপলব্ধি করে তার হাত পা কাঁপছে। শেষে কি তবে তার ধারণা ভুল প্রমাণিত হল? মীরা কণ্ঠনালী শক্ত করল কিছু কঠিন কথা বলার স্বার্থে। মীরা কিয়ৎ শান্ত হয়। প্রথমেই অযথা নেতিবাচক চিন্তা করার থেকে ইতিবাচক চিন্তা করাই উত্তম। এমনও তো হতে পারে উষান পোশাক পরিবর্তন করতে চাচ্ছে। মীরা ধাতস্থ হয়। জোরাল শ্বাস ফেলে বলে, উষান, আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? এভাবে একটা মেয়ের সামনে ড্রেস চেঞ্জ করছেন। মীরার কথা শ্রবণ করার পর উষান দাঁত কিরমির করে তাকায়। মীরা স্বাভাবিক, যেন কিছুই আসে যায় না তার এরূপ চাহনিতে। কিন্তু গহীনে সে একটু নড়বড়ে বটে। উষান ধমকে বলে উঠল, স্টুপিড গার্ল, আমি ড্রেস চেঞ্জ করছি তোকে কে বলল? জাস্ট গরম লাগছে বলে শার্টের টপ দুটো বোতাম খুলছিলাম। দ্যাটস ইট। সবসময় এক লাইন বেশি না বুঝলে হয় না তোর? মীরা ইতস্তত বোধ করে, তবে তা নিভৃতেই। বহির্ভাগে সে তার আগের কাঠিন্যত্ব বজায় রেখে বলল, এখানে আমার বিন্দুমাত্র দোষ নেই বুঝলেন। অযথা পকপক করবেন না একদম। আপনি শার্টের বোতাম শুরু থেকে যেভাবে খুলছিলেন তাতে স্পষ্টত মনে হয়েছে আপনি পুরো শার্টটাই খুলে ফেলবেন। উষান জবাবহীন। মাথা ধরেছে তার। মীরার সাথে এই লহমায় কথা বলাই মানে ঝগড়ার উৎপত্তি। সে আপাতত ঝগড়া করতে ইচ্ছুক নয়। ডাবল সোফায় পা মেলে টানটান হয়ে শুয়ে পড়ল সে। ললাটের ওপর এক হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আমার লাগেজের বাম সাইডে থাকা সাদা ব্যাগে কিছু খাবার আছে। ক্ষুধা লাগলে খেয়ে নিস। আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। মীরা নিজের দিকে দৃষ্টিপাত ফেলে। পোশাকে তার বেশ ধুলোবালি জড়িয়ে আছে। হাত দিয়ে ঝেড়ে ফেলেও কাজ হল না। তপ্তশ্বাস ফেলে আধ ঘুমে থাকা উষানের মুখশ্রীর প্রতি তাকিয়ে এসে ইতস্তত গলায় বলল, আমি শাওয়ার নিব উষান। জামাকাপড়ে ভীষণ ধুলোবালি লেগে আছে। উষান কাত হয়ে উল্টোপিঠ ফিরে প্রত্যুত্তরে বলে, সোজা গিয়ে ডান দিকে একটা রুম আছে, ওই রুমেই ওয়াশরুম।
ওখান থেকে ফ্রেশ হতে পারবি। আচ্ছা। মীরা উঠে দাঁড়ায়। শরীর চুলকাচ্ছে ইতিমধ্যে। সে ধুলোবালি, নোংরা কিছু সহ্য করতে পারে না। মীরা একটু শুচিবাই ধরনের। নিজের ব্যাগ থেকে এক সেট কাপড় নিয়ে উষানের বলা ওয়াশরুমের দিকে এগোয় চটজলদি মীরা। সবেমাত্র গাঢ় ঘুমে তলিয়ে যাচ্ছিল উষান। হঠাৎ চোখমুখে পানি পোড়ায় বিরক্তি নিয়ে নেত্র যুগল উন্মুক্ত করে সে। সামনে তাকাতেই দৃশ্যমান হয় মীরাকে। মীরা তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে। তারই পানি এসে পড়ছে উষানের মুখশ্রীর ওপর। বাহির থেকে আসা হলদেটে সূর্যরশ্মি বিরাজমান মীরার মুখশ্রীতে। হলদেটে পোশাক পরিহিত শ্যামবতী নারীকে উষানের এই লহমায় মনে হল তার সামনে দাঁড়িয়ে এক হলুদ রানী। নেত্রপল্লব ঘন ঘন ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে উষান। গলা ঝেড়ে শক্ত কণ্ঠে বলে, মীরা, তোর কি আক্কেল জ্ঞান কখনো হবে না? দেখছিস আমি ঘুমাচ্ছি আর তোর এখানে এসেই চুল মুছতে হলো? মীরা বিরক্তি নিয়ে থামে। সবকিছুতে ঝামেলা, বাধা। ফোনে আসা মেসেজের শব্দ কর্ণপাত হতে মীরা সেদিকটায় দৃষ্টিপাত ফেলে। তার রুমমেট রুহির মেসেজ। রুহি এসে গেছে, তাই তাকে রুমে ফিরে আসতে বলছে। স্বস্তির শ্বাস ফেলে মীরা। উষানের পানে দৃষ্টি দিয়ে বলে, আমার রুমমেট এসে গিয়েছে, চলে যাচ্ছি আমি। উষান ভাবলেশহীনভাবে উত্তর দেয়, বিদেয় হ জলদি। মীরা ঠোঁট বাঁকায়। হুহ, ভাব কত, আসবই না আর এই লোকের বাসায়। তার আশপাশে থাকুক সে তার মতো। স্বগতোক্তি করে বেরিয়ে আসে দ্রুত ফ্ল্যাট থেকে মীরা। উষান ঠিক তখনই আখি জোড়া উন্মুক্ত করে তাকায় সেদিকে। এবার শান্তিতে ঘুমোতে পারবে ভাবতেই প্রশান্তি মিলছে। অনায়াসে চোখ দুটো বন্ধ করে নিল সে। মাঘ মাসের অদ্ভুত এক শেষ বিকেলের প্রহর। মীরা তখন ভার্সিটির ক্লাস শেষ করে রাস্তা ধরে হাঁটছে। শীতকাল হওয়া সত্ত্বেও ঘামছে সে প্রচুর। বিকেলের শেষাংশ, অথচ রোদের তাণ্ডব এখনো কত। হাঁটতে হাঁটতে সে কার্জন হলের সামনে আসে। তখনই দেখা মিলে উষানের। অদূরে এক নির্জন স্থানে উষান দুজন ছেলেকে বেধড়ক পেটাচ্ছে। উষান এখানে কি করে? ঘাবড়ে গিয়ে সামনে আগাতেই ছেলেগুলোকে চিনে ফেলে মীরা। ট্রেন স্টেশনে যেই ছেলেগুলো তার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল, এরা হচ্ছে সেই ছেলেগুলোর মধ্যের দুজন। মীরা দৌড়ে উষানের নিকট গিয়ে উদ্বেগ নিয়ে বল, উষান, থামুন। মারছেন কেন এদের এভাবে? উষান থামে। মীরা উষানের মুখশ্রীর পানে তাকিয়ে আটকে উঠে। লালচে রঙে মিশে আছে মুখশ্রী। চোখ দুটোতে যেন হিংস্রতা কেউ এঁটে দিয়েছে। ঘন ঘন শ্বাস নিয়ে দুকদম পিছিয়ে আসে উষান। ছেলেগুলোর কাচুমাচু, আহত হওয়া চেহারায় কড়া দৃষ্টি ফেলে বলে, নেক্সট জেনে এসব আকামকুকাম করতে না দেখি, বুঝেছিস? উপস্থিত আহত ছেলে দুটো মাথা নাড়ে। যাওয়ার অনুরোধে উষান সায় জানানোর পরপরই এক একজন উঠে পড়ে দৌড় লাগায়। লহমায় তারা উধাও। ধু ধু শূন্য রাস্তা। মীরা বিস্মিত কণ্ঠে বলল, মারলেন কেন ওদের এভাবে? কি করেছে? উষান নিজের পোশাকের সাথে লাগোয়া ধুলোবালি ঝেড়ে ফেলে। আশপাশে তাকিয়ে শেষে তীক্ষ্ণ চোখে তাকায় মীরার মুখশ্রীর প্রতি। থমথমে কণ্ঠে বলে, আজ কলেজের কিছু মেয়েকে ডিস্টার্ব করছিল এরা। এদের শায়েস্তা না করলে মানুষ হবে না, তাই মেরেছি। তাই বলে এখানে? কার্জন হলের এই পাশে কেউ আপনাকে মারামারি করতে দেখলে নিশ্চিত জেলে পুরে দিত। ডাফার একটা। এটা কার্জন হলের বেশ দূরে, আশেপাশে তাকিয়ে দেখ। তাছাড়া আমার মারপিট করার যুক্তি শুনলে পুলিশেরা আমায় সম্মান করত। তাছাড়া আমি একজন ফ্লাইট লেফটেন্যান্ট। এত সহজ নাকি আমায় এরেস্ট করা? ভাব নিয়ে বলল কিছুটা উষান। মীরা নিরুত্তর রইল। হাঁটা ধরেছে সে ইতিমধ্যে।
আস্তে আস্তে হাঁটতেই সেই ব্যক্তি এসে মীরার পাশে দাঁড়ায়। তাল মিলিয়ে হাঁটছে সে মীরার সঙ্গে। আওর চোখে একবার মীরাকে পরখ করে সামনে দৃষ্টি নিবন্ধ করে। মীরা হঠাৎ সন্দিহান গলায় বলল, নিজের কর্মস্থল ছেড়ে এখানে কি করছিলেন আপনি? এখানে গুরুত্বপূর্ণ কাজে এসেছি। কিছু ফাইল নিব, তাই বাসায় যাচ্ছিলাম। পথিমধ্যে এই দৃশ্যের দর্শন মিলল, তাই এখানে থেমেছি। মীরা ছোট্ট করে বলে, অহ। অতঃপর নিস্তব্ধতা। দুদিক দিয়ে ঘোর মৌনতা পালন চলছে। আওর চোখে এক পলক দেখছে উষান মীরাকে, তারপর সঙ্গে সঙ্গেই দৃষ্টিপাত অন্যত্রে ফেলছে। তার চাহনি বারবার কেন এই শ্যামবতী নারীতেই গিয়ে নিবন্ধ হচ্ছে তা বুঝতে পারল না উষান। কার্জন হলের থেকে কিছু দূরে যেতেই মীরার নেত্র সম্মুখে দৃশ্যমান হয় কানের দুলের স্টল। হৃষ্টচিত্তে সেদিকে ছুটে যায় সে। উষান ফোনে ব্যস্ত ছিল। হুট করে মীরাকে ছুটতে দেখে সে ভরকে নিজেও ছুটে মীরার পেছনে। মীরা দুলের স্টলের সামনে দাঁড়িয়ে উল্লাসিত মনে দুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। উষান এসে তার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দৌড়ালি কেন মীরা? কি সমস্যা? মীরা হঠাৎ নিজের শক্তপোক্ত খোলস খুলে বাচ্চাটে ভাব ধরে বলল, দেখুন কত সুন্দর না দুলগুলো, এগুলো দেখেই দৌড় দিয়েছি। মীরার গমগম সুর। উষান হতাশ দৃষ্টিতে তাকায়। মেয়েটা বড় হল না। মীরা দুলের প্রতি দুর্বল বেশ, তা আগে থেকেই জানত উষান। প্রমাণ পেয়েছে হাতে নাতে। উষান নীরস কণ্ঠে বলল, নিতে চাচ্ছিস? তাহলে চটপট চুজ করে কিনে ফেল। আমার সাথেই বাসায় চল। মীরা ঠোঁট বাঁকিয়ে বলে, আমায় বাসায় ড্রপ করার কি দরকার? আমি একাই চলাফেরা করতে পারি। একাই বাসায় যাচ্ছি আমি। উষান রোষানল কণ্ঠে প্রত্যুত্তর করে, আমি জানি একা চলাফেরা করতে পারিস তুই, কিন্তু এখন আশপাশ দেখ। নির্জন হয়ে গিয়েছে অলরেডি চারপাশ। এখান থেকে একা যাওয়ার দরকার নেই। নিরুত্তর রইল মীরা। অন্য সময় হলে সে তর্কে জড়াত, কিন্তু আশপাশের অবস্থা দেখে তার ভয় লাগছে কিছুটা। সাজবেলা নেমেছে মেদিনীতে। আধার আলোর সংমিশ্রণ চলছে। কিয়ংদশ বাদেই ঘোর অন্ধকারের রাজত্ব শুরু হবে প্রকৃতিতে। মীরা মৌনতা বজায় রেখে কিছু দুলে হাত বুলাল। সবই ভালো লাগছে তার। এতগুলো তো আর নিতে পারবে না। টাকা নেই। মাসের মধ্যাংশ চলছে। টিউশনির টাকাও পাবে না এখন। শেষে একটা দুল বাছাই করে টাকা মিটিয়ে দিয়ে উষানের মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলে তাকে উদ্দেশ্য করে বলল, আসুন। হয়ে গিয়েছে কেনা। লম্বা কদম ফেলে পদযুগল সামনে বাড়ায় মীরা। উষান তখন তার পাশে নেই। মীরা আনমনে হাঁটছে, তাই তার খেয়ালও নেই উষান কোথায়, তার পাশে আছে কিনা নেই। রোড ধরে ফুটপাতে উঠতেই মীরা গিয়ে দাঁড়ালো পাশে। পিছন তাকিয়ে দেখল উষান দৌড়ে আসছে। মীরা ললাটে সূক্ষ্ম ভাঁজ ফেলে, আজ এই লোক এত দৌড়াদৌড়ি করছে কেন? উষান মীরার পাশে দাঁড়িয়ে ধমকের সুরে বলে, কখন থেকে দাঁড়াতে বলছি শুনিসনি কেন? মীরা অপ্রসন্ন কণ্ঠে বলল, খেয়াল করিনি। আমি তো ভাবছিলাম আপনি আমার সাথেই হাঁটছেন। উষান কড়া দৃষ্টিপাত ফেলল। মীরা তা দেখে অন্যদিকে তাকায়। এভাবে তাকানোর কি আছে? অদ্ভুত। উষান তার বাইকে গিয়ে বসল। হাতে থাকা পলিথিনের বেগটি সে ধরিয়ে দিল মীরার হাতে। মীরা বিস্ময়কর চাহনি দিল। হাতের ব্যাগটার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, ব্যাগে কি আছে? উষান মাথায় হেলমেট পরতে পরতে জবাব দেয়, খুলে দেখ। ব্যাগের মুখ উন্মুক্ত করে মীরা। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় বেশ কয়েক জোড়া কানের দুল। দুলগুলো দেখে চমকায় মীরা। এই দুলগুলো তার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দাম বেশ চওড়া ছিল, তাই আর নেয়া হয়নি।
শুধু হাত দিয়ে স্পর্শ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল সে। তার স্পর্শ করা সেই দুলগুলোই ব্যাগে ঠাঁই পেয়ে অবিন্যস্ত রূপে জায়গা দখল করে আছে। মাথা তুলে সে কণ্ঠে বিস্মিত ভাব টেনে বলে, এগুলো এনেছেন কেন? আর আমাকেই বা দিলেন কেন? উষান ভীষণ বিরক্তি নিয়ে তাকালো বোধ হয়। মেয়েটা এত বেকুব কেন? বুঝতে পারে না সে। সাধারণ এক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। নিজেকে ধাতস্থ করে সে বলল, দুলগুলো আমি কিনেছি, তোর জন্য নয়। দোকানের বিক্রেতা অনেক বুড়ো ছিল, আর এই দুলগুলোই অবশিষ্ট ছিল। তাই কিনে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে। ওগুলো থাকলে তো আরও অনেকক্ষণ বসে থাকতে হবে, আর ঠান্ডাও পড়েছে অনেক, অসুস্থ হয়ে পড়ত। আর রইল এগুলো তোকে দেয়ার বিষয়টা। দেখ মীরা, আমি মেয়ে নই, ছেলে। দুল দিয়ে করবটা কি? তাই তোকে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? জলদি পিছনে বসো। মীরা আহাম্মকের ন্যায় তাকালো। দোকানি তো বুড়ো ছিল না, তরুণ এক যুবতী ছিল। মীরা তাকায় সেই স্টলের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে সেখানে এক বয়স্ক মহিলা বসা। মীরা শ্রান্ত পায় এগোলো। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এদিকে উষানের সাথে বাইকে বসা নিয়েও তার অস্বস্তি কাজ করছে তুমুল। মীরা উঠে বসতেই উষান ভারী কণ্ঠে বলল, কাঁধে হাত দিয়ে বসো, পড়ে যাবি নয়তো। দরকার নেই, আই উইল ম্যানেজ। উষান অসন্তুষ্ট হয়, স্বগতোক্তি করে, একবার যখন আছাড় খেয়ে পড়বে তখন শিক্ষা হবে এই বদমাইশটার। বাইক স্টার্ট দেওয়ার পূর্বে হঠাৎ কোথা থেকে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি এসে উষানের ললাটের মধ্যভাগ বরাবর বন্দুক তাক করে বলল, ইউ আর আন্ডার এরেস্ট, মিস্টার উষান রেজওয়ান। চলবে।